এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ঠুয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে তো এই গ্যালানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন, তখন আমি লোকে করে বললাম যে ভাই এনে কি হয়েছে, তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো কইলাম তাহলে ডিপজল ভাই আসছে, আমিও তো তার ভক্ত, ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কই আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাড় ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, মনোয়ার হোসেন ডিপজলকে কেউ চেনে না এমন ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ছোট বাচ্চা থেকে নিয়ে ভীতু লোক পর্যন্ত সবাই মনোয়ার হোসেন ডিপজলকে চিনে। তিনি এক সময়কার ধাপটি খল অভিনেতা ছিলেন। পর্দায় মনোয়ার হোসেন ডিপজলের আগমন মানেই হচ্ছে ভয়। এক সময় মনোয়ার হোসেন ডিপজলের নাম শোনা মাত্রই সবার মনে একটা ভয় কাজ করত। সেটা কিন্তু শুধু সিনেমায় সীমাবদ্ধ না, সেটা কিন্তু মানুষের অন্তরে গেঁথে গিয়েছিল এই ভয়টা। মনোয়ার হোসেন ডিপজলের সেই ডায়লগগুলা এবং সিনেমার মধ্যে করা তার সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলা। একসময় খুব দাপটের সাথে তিনি খল অভিনেতার পাঠ করতেন বাংলা সিনেমায়। 90 দশকের সময় বাংলা সিনেমা প্রেমীদের মনে ডিপজলের নাম শোনা মাত্র একটা আতঙ্ক কাজ করত। আসলে তিনি সিনেমার পর্দায় যে কর্মকাণ্ডগুলো করতেন সেগুলো দেখে মনে হতো সেগুলো উনি বাস্তবেই করতেছেন, এমন ভয়াবহভাবে তিনি সেই অভিনয়গুলো করতেন। এবং তারই সাথে সাথে তার সেই ভয়াবহ ডায়লগগুলা এখনও বাংলার মানুষ ভুলে নাই। মলম লাগিয়ে দেব, সানডে মানডে ক্লোজ করে দেব, এরকম আরও অনেক অনেক ভয়াবহ ডায়লগ তার, যেগুলা এখনও বাংলার মানুষ ভুলে নাই। যাই হোক, নায়ক মান্না মারা যাবার পর থেকে কিন্তু ডিপজল সিনেমায় আর সেই রকমভাবে খলনায়কের অভিনয় করতে পারেন নাই, কারণ ওনার সাথে আর কাউকে দিয়ে জমছিল না। নায়ক মান্নার সাথে যেভাবে জমতো সেইভাবে আর কারোর সাথে ওনাকে দিলে অ্যাক্টিংটা জমতো না। তারপর তিনি আস্তে আস্তে খলনায়কের অভিনয়ের অবসান ঘটান। তারপর আস্তে আস্তে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করতে শুরু করেন এবং বর্তমানে তিনি সমাজে একটা ভালো ইমেজ তৈরি করে নিয়েছেন। এখন সেই ভয়াবহ খলনায়ক ডিপজলের বিরুদ্ধে একজন নারী নির্যাতন মামলা, এবং সেই মামলাটা দেওয়ার পর তিনি এসে সোশ্যাল মিডিয়ায় সেই পুরো বিষয়টা বিশ্লেষণ করতেছেন এবং কিভাবে ডিপজল তাকে নির্যাতন করেছেন সেই পুরো বিষয়টার বিবরণ তিনি দিতেছেন সবার সামনে। তো সেই বিষয়টা আজকে আমরা জানবো এবং দেখবো আসলে ডিপজল কিভাবে ওই নারীকে নির্যাতন করেছেন, এই বিষয়টাতে কতটা সত্যতা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। তো চলেন আমরা সেই ভিডিওটা দেখি, ওই মহিলা আসলে কি বলতেছেন, ওনাকে কিভাবে ডিপজল নির্যাতন করেছেন। তো চলেন আমরা সেই ভিডিওটা দেখি। ওই গার্মেন্টস কর্মী মহিলা আসলে ডিপজলের উপর কি অভিযোগ এনেছেন, ডিপজল ওনার সাথে কীরকম আচরণ করেছে, সেই বিষয়টা আমরা এখন ওনার মুখ থেকে শুনবো। তো চলেন ভিডিওটা দেখি। এই যে আমার হাত পা বাঁধছে, এই যে আমি ভিতরে ওই যে ঠুয়ালা ছবিটা ওই আমার ওই আপার কাছে তো এই গ্যালানটা নিয়ে আইসা পরে হাত পা বাঁধা ছিল, আমি কিছু করতে পারি না, পরে পিছন দিয়ে আমার ডাইলে দিছে। আমি 2 তারিখে গাবতলী যাই গরু দেখতে, গরু দেখা দেওয়ার পরে দেখি অনেকগুলা লোকজন, তখন আমি লোকে করে বললাম যে ভাই এনে কি হয়েছে, তখন বললো যে ডিপজল ভাই আসছে। তো কইলাম তাহলে ডিপজল ভাই আসছে, আমিও তো তার ভক্ত, ছবি দেই, তাহলে আমি তার সাথে 2টা কথা বলবো। এই কথা কই আমি চেম্বারে যাই ডিপজল ভাইয়ের সালাম দিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আপনার সাথে 2টা কথা বলবো, আমি আপনার ভক্ত। তখন ডিপজল ভাই বললো এই মহিলা কিভাবে ঢুকলো, মহিলার ঘাড় ধাক্কা দিয়ে ভাই করে দে। তখন ওই ফয়সাল ভাই কি করলো, আমার ঘাড়ে ধরলো, ঘাড়ে ধরার পরে আরও 2 জন লোক আইসা, পরে 3 জন লোক আইসা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিল। ফেলাই দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আমার ধাক্কা মারলেন, আমি 2টা কথাই বলতাম, বলে চলে যাইতাম, আমি তো এনে অন্য কিছু কই নেই। পরে বেশি কথা কইলে তোরা মায়েরা তোরাক নদীত ফেলাই দিব। তখন আমি একটু ক্ষিপ্ত হইলাম যে আপনি তোরাক নদীত কেন ফেলাবেন, আমারে ফেলান দেখি। তখন এই কথা কওয়ার পরে বলতেছে যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, হ্যাঁ রে ধরার পরে এই কথা কওয়ার পরে 10-15 জন লোক নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধলো, বাঁধার পরে যেরকম মার সেরকম খুশি। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন এই গার্মেন্টস কর্মী নারী ডিপজলের উপর কি অভিযোগ এনেছেন। ইনি বলতেছেন যে উনি গাবতলীর গরুর হাটে গিয়েছিলেন গরু দেখতে,
সেখানে যাওয়ার পর কিছু লোকের ভিড় দেখলেন তিনি, দেখার পর ওইখানে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন এখানে আসলে কি হয়েছে। তো সবাই বলতেছে যে এখানে ডিপজল আসছেন, মনোয়ার হোসেন ডিপজল আসছেন। তো উনি বললেন আমিও তো ডিপজল সাহেবের ভক্ত, আমিও ওনার ছবি দেখি, তো আমি ওনার সাথে দেখা করতে চাই, কিছু কথা বলতে চাই। সেটা বলে উনি ডিপজল সাহেবের অফিসে ঢুকে পড়লেন। ডিপজলের অফিসে ঢোকার পর উনি ডিপজলকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ডিপজল ভাই, আপনি কেমন আছেন? আমি আপনার একজন ভক্ত, আমি আপনার সাথে দুইটা কথা বলতে চাই। এটা ওনার ভাষ্যমতে, ওই মহিলার ভাষ্যমতে উনি এইরকম বলেছেন। তারপর ডিপজল নাকি বলেছেন যে এই মহিলা কি করে ভিতরে আসলো, এটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। তারপর ফয়সল নামের একজন লোক এসে ওনাকে বের করতে চাইলে উনি বললেন যে আমি কি অপরাধ করেছি, আমি একজন ভক্ত আপনার, আমি আপনার সাথে কথা বলতে চাই। এই কথা বলার পর ডিপজল নাকি বলেছেন যে বেশি কথা বলবি না, না হলে তোকে বেঁধে নদীতে ফেলে দেবো। তারপর ওই মহিলা ক্ষিপ্ত হয়ে নাকি বলেছেন যে দেখি আপনি ফেলে দেন আমাকে নদীতে। এটা বলার পর নাকি ডিপজলের সহকর্মীরা এসে এই মহিলাকে ধরে নির্যাতন শুরু করে, মারধর শুরু করে এবং হাত পা বেঁধে ফেলে। তারপর বলে যে ওই কোনায় একটা ছোট বোতল আছে, ওইটা নিয়ে আসো। তারপর কেউ গিয়ে ওই বোতলটা নিয়ে আসে। তারপর তাদেরই একজন ওই মহিলার পিঠে ওই বোতল থেকে অ্যাসিড ঢেলে দেয়। এই অভিযোগটা এনেছেন এই মহিলা ডিপজলের উপর। তারপর এই মহিলা বলতেছেন যে উনি ওই এলাকার থানায় গিয়েছিলেন। থানায় যাওয়ার পর সেখানে উনি মামলা করতে চাইছিলেন, কিন্তু ওইখানের পুলিশ ডিপজলের মামলাটা নেয়নি। তো এখানে বোঝা যাচ্ছে যে আসলে ডিপজলের কতটা প্রভাব এলাকার মধ্যে, এটা বোঝা যাচ্ছে ওনার কথায়। তো যাই হোক, সর্বশেষ উনি কোনো উপায় না পেয়ে সরাসরি কোর্টে গিয়ে মামলা করলেন। কোর্টে মামলা করার পর বিচারক যেই রায় দিলেন যে এই পুরো ঘটনার তদন্ত করার জন্য সিআইডিকে মোতায়েন করলেন এবং তাদেরকে বললেন যে এই পুরো ঘটনাকে সুষ্ঠুভাবে তদন্ত করে আসল বিষয়টা বের করে নিয়ে আসার জন্য। এখন চলেন আমরা শুনি আসলে এই বিষয়ে আইনজীবীরা কি বলতেছেন। আইনের অধিকার, আইন পাওয়ার অধিকার সবারই আছে। সেই হিসেবে আমরা একটা, আপনারা দেখছেন সে একজন গার্বেজ কর্মী ছিল, সে একজন নিতান্ত একজন দরিদ্র মানুষ। আমরা তাকে আইনের সহায়তার জন্য আজকে তার পাশে দাঁড়িয়েছি। আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কোর্টে কাঁদে দিয়েছি। কোর্টে এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁদে দিয়েছে। আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় নিয়ে গিয়ে সরাসরি কোর্টে আসলাম। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন মনোয়ার খান ডিপজল একজন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে, সেটা বলার বাইরে, সবাই জানে। তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদিনী থানায় গিয়েছে, থানায় গিয়ে কোনো প্রতিকার নেবে, অনেক দিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা স্যার কোর্টের দ্বারস্থ হয়েছি। এই মনোয়ার হোসেন ডিপজল যে কিনা সাবেক ফ্যাসিস্ট শেখ হাসিনা একজন। তো প্রিয় দর্শক, আপনারা শুনতেই পেলেন যে আসলে এখানে আইনজীবীরা কি বলতেছেন। তো যাই হোক, এই ঘটনার সত্যতার বিষয়ে আমার কোনো ধারণা নেই, কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি যা ধারণা পেয়েছি এই ভিডিওটার মধ্য থেকে, সেটাই কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তো প্রিয় দর্শক, চলেন এখন মনোয়ার হোসেন ডিপজলের বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। মনোয়ার হোসেন ডিপজল হচ্ছেন বাংলা সিনেমার একজন বড় মাপের খলনায়ক, যেই মানুষটা পর্দায় আসলে সিনেমার পর্দাও কেঁপে উঠত। সিনেমা দেখার সময় মানুষের মনে একটা ভয় কাজ করত, এমন ভয়াবহ অ্যাক্টিং করতেন উনি, এবং এমন ভয়াবহ ডায়লগ ছিল উনার। সেই মনোয়ার হোসেন ডিপজল এখন উনি অনেকটা স্বাভাবিক হয়ে গেছেন। এখন তিনি খলনায়কের অভিনয় ছেড়ে দিয়েছেন এবং তিনি এখন নায়কের ভূমিকায় অভিনয় করতেছেন। এরকম ওনার কয়েকটা সিনেমা আমরা দেখেছি। যাই হোক, এখনকার ওনার সিনেমা দেখলে মনে হয় যে ওনার মধ্যে পরিবর্তন এসেছে। উনি এক সময় যুবক অবস্থায় একবার জেলে গিয়েছিলেন, সেখান থেকে জেল থেকে বের হবার পর ওনাকে কিছু প্রশ্ন করেন কিছু সাংবাদিকরা। তখন উনি বলেন যে আমি একাই ডিপজল, আমার কোনো কিছুর দরকার নেই, আমি ডিপজল, এটাই যথেষ্ট, এটা বলেছিলেন উনি। তো সেই কথা থেকে বোঝা যায় যে তিনি কতটা প্রভাবশালী ব্যক্তি। এবং আমরা সবাই জানি যে তার জায়গা জমির ব্যাপারে তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তার কোথায় কোথায় জায়গা জমি আছে, কীরকম টাকা পয়সা আছে, কীরকম প্রতিপত্তি আছে তার আমরা সবাই জানি। তিনি বিরাট একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, এবং তিনি প্রভাবশালী হবেনই না কেন। ওনার ক্যারিয়ারে উনি যতগুলো বাংলা সিনেমায় অভিনয় করেছেন, যতগুলো বাংলা সিনেমায় তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন, সেই ভিলেনের ভূমিকায় অভিনয় করতে ওনাকে মোটা টাকা ফিস দেওয়া হতো এবং উনি মোটা টাকা চার্জ করতেন এবং মোটা টাকা পেতেন। সেখান থেকে আমি বলতেছি তিনি কেন প্রভাবশালী হবেন না। তারপর আরও একটা বিষয় আমরা জানি যে উনি নিজেই বলেছেন যে উনি একজন খানদানি প্রভাবশালী ব্যক্তি। তো সেই ক্ষেত্রে ওনার প্রভাবটা কম হবার বিষয় না, ওনার প্রভাবটা অনেক বেশি, সেটা আমরা জানি। কিন্তু এই যে মহিলা তার উপর যে অভিযোগটা এনেছেন, এটা আসলে সত্য কিনা সেটা কিন্তু আমরা জানি না। এটা যারা কাছ থেকে দেখতেছে বা যারা এটার বিষয়ে তদন্ত করতেছে তারাই জানে। তো এটা যদি আসলে সত্যি হয় থাকে তাহলে অবশ্যই মনোয়ার হোসেন ডিপজলের সাজা হওয়া উচিত। আর যদি এটাতে আসলেও সত্যতা না থাকে তাহলে কিন্তু বোঝা যাবে যে
মনোয়ার হোসেন ডিপজলকে কেউ ফাঁসানোর চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, আমরা সবাই জানি কোনো একজন সেলিব্রিটি পার্সনকে কেউ দেখলে সবাই এগিয়ে যায়, ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ লোক পর্যন্ত সবাই এগিয়ে যায়। আগে এক সময় ছিল তখন সবাই অটোগ্রাফ নিত, এখন বর্তমানে যে সময় আসছে এখন মানুষ বর্তমানে সবার হাতে স্মার্টফোন থাকার কারণে সবাই একটা সেলফি নিতে চায়। কিন্তু যেই সেলিব্রিটি পার্সনটা আছে তার মন মানসিকতা কেমন সেটা আসলে আমরা জানি না। অনেকের মন মানসিকতা ভালো হয় থাকে, সে মানুষকে অনেক ভালোবেসে থাকে, তার কাছে গেলে সে আপনাকে ভালোবাসবে এবং সে আপনাকে একটা সেলফি নিতে দিবে, একটা অটোগ্রাফ দিবে। আবার কেউ আছে উগ্র মেজাজি, সে পছন্দ করে না যে মানুষ তার কাছে ভিড়ুক। তো এখানে বিভিন্ন জনের বিভিন্ন মেজাজ আছে। সেলিব্রিটি হলেই যে সবাই এক সমান তা কিন্তু না। প্রতিটা মানুষ, যেমন আমরা সমাজে প্রতিটা মানুষ আছি আলাদা আলাদা মস্তিষ্ক, আলাদা অঙ্গভঙ্গি, আলাদা আলাদা মেজাজের মানুষ আছি সমাজে, একইভাবে সেলিব্রিটিরাও সেই রকম একজন মানুষ। তারাও কিন্তু সমাজের প্রতিটা মানুষের মতো তারাও একজন মানুষ, তাদেরও একটা মন মানসিকতা আছে, তাদেরও একটা মেজাজ আছে। তো এখানে অনেকে বিরক্ত হয় কেউ তার কাছে গেলে, অনেকে আবার খুশি হয় তার কাছে কেউ গেলে। তো এটা ডিপেন্ড করে একমাত্র সেই সেলিব্রিটির উপর, সে মানুষকে কতটা ভালোবাসে এবং কতটা ভালোবাসে না। তো যাই হোক, এখানে মনোয়ার হোসেন ডিপজলের উপর একটা অভিযোগ আনা হয়েছে। তো বন্ধুরা, সেলিব্রিটি দেখলেই যে তার কাছে যেতে হবে, তার কাছ থেকে সেলফি নিতে হবে, তার সাথে কথা বলতে হবে এমন কোনো বিষয় না। সেলিব্রিটি তার জায়গায় আছে, সে আপনার জন্য সেলিব্রিটি হয় নাই, সে তার নিজের জন্য সেলিব্রিটি হয়েছে। আপনারা তার কাছে গিয়ে সেলফি না নিয়ে, তার কাছ থেকে অটোগ্রাফ না নিয়ে দূরে থাকুন, নিজে ওই রকম একটা জায়গা তৈরি করার চেষ্টা করুন। এবং তার কাছে গিয়ে সেলফি নিচ্ছেন আপনি এবং তার কাছে গিয়ে অটোগ্রাফ নিচ্ছেন, এতে করে সেই বড় হচ্ছে, আপনি বড় হচ্ছেন না, আপনি ছোটই থেকে যাচ্ছেন। তো এটাতে কি লাভ হচ্ছে? জাস্ট আপনি একজন সেলিব্রিটির সাথে দেখা করেছেন, এটা আপনি সমাজে প্রচার করতে পারবেন, এই জন্যই আপনি চলে যান সেলিব্রিটির কাছে। বা কেউ আবার একজন সেলিব্রিটিকে পর্দায় অন্যভাবে দেখা যায়, তাকে সামনাসামনি কীভাবে দেখা যায় সেটা দেখার জন্য চলে যায়। তো ভাই, এখানে প্রতিটা সেলিব্রিটির মন মানসিকতা এক না, সেই জন্য অবশ্যই সেলিব্রিটিকে দেখলেই ছুটে যাবেন না। আর সবসময় সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, চোখ কান খোলা রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।